আবারও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কারণ হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দেশে কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজকের বিষয় গরুর মাংস কার জন্য কতটুকু খাওয়া নিরাপদ। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি টুম্পা হাসান। আমার নির্ভরতা ডুডল স্টিক নুডলসে। কেন? এর প্যাকেটে থাকে 4টি স্টিক বাঞ্চ, তাই রান্না করা যায় চাহিদা মতো। কিভাবে? ডুডলসে আছে দুর্দান্ত এয়ারটাইট জিপার প্যাক, তাই সংরক্ষণ করা সহজ এবং স্বাস্থ্যসম্মত। যেই সুবিধা একমাত্র ডুডলসেই পাই। ডুডল স্টিক নুডলস, সেরা স্বাদ বারবার। আর আজ আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডক্টর শাহনুর শারমিন, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডক্টর শাহনুর শারমিন, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আমাদের যে আলোচ্য বিষয় সেটি নিয়ে শুরু করতে চাই। অনেকেরই ধারণা যে গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যায়, যেহেতু মাংসে প্রচুর কোলেস্টেরল আছে, অনেকেই এড়িয়ে যেতে চান। কোরবানির ঈদ শেষ হয়েছে, ফ্রিজে অনেকেরই মাংস আছে, কিন্তু আসলে খাবো না সেটা তো হতে পারে না। সেজন্য একটু জানতে চাইছি আপনার কাছে যে কতটুকু খাওয়া নিরাপদ, কয় বেলা খেলে পরে আসলে রিস্কটা কম। ধন্যবাদ রূপা। আসলে এই গরুর মাংস আমি শুধু বলবো না, গরুর সাথে খাসির মাংস আছে বা ভেড়ার মাংস আছে, যেগুলোকে আমরা আসলে রেড মিট বলি। রেড মিট আমরা সেই মাংসগুলোকে বলি, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের যে মাংস, এক কথায় তাদের মাংসগুলোকে আমরা সাধারণত রেড মিট বলি। এবং এই যে রেড মিট কথাটা বা লাল মাংস কথাটা এসছে কারণ এই মাংসগুলোর মধ্যে মায়োগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের উপস্থিতির পরিমাণটি বেশি, যার কারণে এই মাংস লালচে রঙের হয় বা রান্না করলে গাঢ় বর্ণের হয়ে যায় বলে এদের রেড মিট বলা হচ্ছে। এবং কিছু পেল মিট আছে, যেমন আমরা মুরগি কিংবা মাছের যে ফ্লেশ বা মাংস সেটা বা মাছ, সেটাকে আমরা পেল মিট বলে থাকি। তো আসলে এই যে আমাদের একটা উৎসব ঈদুল আজহা, এর পরে কিন্তু মানে সবার ঘরেই মাংস বা মাংসময় জীবন যেটা বলা যেতে পারে, কিন্তু সেই সাথে আবার সবার একটা ভীতিও কাজ করে যে এই মাংস মানে কতটুকু খাবো বা কেমন করে খাবো। এক্ষেত্রে মানে দু ধরনেরই আমার মনে হয় যে মানে খুব লোক পাওয়া যায়, যারা কিনা কেউ কেউ একদমই খাবেন না, খুবই জেদ ধরে বসে থাকেন যে একটু খেলেই বোধহয় খুব মানে কঠিন ব্যাপার হয়ে যাবে। আবার আরেক গ্রুপের লোক আছেন যারা কিনা এই ব্যাপারে কোনো রকম বাছবিচার করেন না, খেতেই থাকেন। তো মূল কথা হচ্ছে যে রেড মিটের সাথে আসলে সম্পর্ক আছে অনেকগুলো রোগের, যেমন হার্টের রোগ তো বটেই, সেই সাথে স্ট্রোক, ডায়াবেটিস, অনেক ধরনের ক্যান্সার, এগুলোর সাথে সম্পর্ক আছে। তো নানান গবেষণায় দেখা গেছে যে দৈনিক 100 গ্রামের বেশি যদি কেউ রেড মিট খান, 100 গ্রাম বা তার বেশি, তাহলে এই সমস্ত রোগের উদ্ভব হওয়াটা খুব স্বাভাবিক। অতএব স্বাভাবিকভাবেই এই পরিমাণটি কমে আমাদের রেড মিট খেতে হবে। তবে এই কথাটি বলা যায় যে যতটুকু কম খেলে মানে কম খেয়ে থাকা যায়, ততটুকু রেড মিট খাওয়াটাই আমার মতে ভালো। তবে রেগুলার টানা না খেয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম একটা নিয়মে যদি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। কারণ একটা হিসাব বলছে যে ডিমের একটি কুসুমে যে পরিমাণে কোলেস্টেরল থাকে, 210 গ্রাম চর্বি ছাড়া মিটে একই পরিমাণে কোলেস্টেরল থাকে। তাহলে হিসাবটা নিশ্চয়ই অনুমেয়। যদি আমরা বলছিলাম যে কোলেস্টেরলের যাদের সমস্যা আছে তাদের জন্য একটু বলবেন ডক্টর শাহনুর শারমিন, যে তাদের জন্য আসলে রিস্কটা কোথায়, তারা আসলে কেন এটা অ্যাভয়েড করেন, বা অনেকে সেই সাথে কিন্তু ডিম দুধও দেখি যে কনসিয়াসলি অ্যাভয়েড করে যান যাদের হাই প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য একটু বলবেন। জি, আসলে যাদের কোলেস্টেরল সমস্যা বা যাদের প্রেশারের সমস্যা, তাদের আমরা আসলে কিছু অ্যাডভাইস দেই, আমরা বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, অর্থাৎ জীবনযাত্রা। ওষুধ ছাড়াও যেমন কিছু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, হাঁটা চলা ইত্যাদি অনেক কিছু করেই কিন্তু আসলে রোগটিকে বা সমস্যাটিকে অনেকটুকু নিয়ন্ত্রণে রাখা যায়। তো যাদের কোলেস্টেরল আছে তাদের তো অবশ্যই জীবন মানে খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রিত হতেই হবে। আর যাদের প্রেশার আছে তাদেরও। তবে একটা জিনিস আমি বলতে চাই যে যেমন দুধ বা ডিম, এটি কিন্তু কোলেস্টেরল যেটুকু আছে যেটা বললেন, তার চাইতে কিন্তু অনেক এর পুষ্টিমান কিন্তু অনেক বেশি, অনেক ধরনের ভিটামিনস রয়েছে, প্রোটিন রয়েছে। অতএব আমরা যদি এই দুটি খাবার একেবারে বাদ দিয়ে দেই, সেটি কিন্তু খুব বুদ্ধির কাজ হবে না। যেমন হাই ব্লাড প্রেশার ধরা পড়ার পরে অনেকে একেবারে এই দুটো খাবার পুরোপুরি বন্ধ করে দেয়।
কিন্তু আমরা যে সমস্ত বই খাতা বা যে সমস্ত গবেষণা সবকিছুতে কোনোভাবেই কিন্তু বলা নেই যে যাদের হাই কোলেস্টেরল আছে তারা একদম দুধ ডিম খেতেই পারবেন না, কিংবা যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও দুধ ডিম খেতেই পারবেন না, এই কথাটি কিন্তু ঠিক নয়। যেমন দুধের মধ্যেও কিন্তু লো ফ্যাট দুধ রয়েছে বা সর বাদ দিয়ে খাওয়া যায়। আবার ডিমও সেটা আপনি যদি খুব কোলেস্টেরল সমস্যা থাকে কুসুম বাদ দিয়ে খেতে পারেন, তবে একটি ডিমের কুসুম প্রতিদিন খেলে সাধারণত কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় অধিকাংশ মানুষের। কারণ এটির কারণ হচ্ছে যে লিভার প্রডিউস করে অনেক বেশি প্রতিদিন। যদি আপনি কোলেস্টেরল যেটা দৈনিক দরকার একটা বডিতে, সেটা যদি বাইরে থেকে আমরা না দিই তাহলে অনেক বেশি প্রডিউস করবে, যেটা আসলে আমাদের বডিতে এক্সেস হিসেবে জমা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই আলোচনায় ফিরবো আমরা আবারও, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। ডক্টরস অন কল থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। আমার মেয়ের হুটহাট খিদে পেলেই আমি ওকে দেই ম্যাগি, কারণ ম্যাগি কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। শুধু তাই নয়, সবজির পুষ্টি আর ম্যাগির ভিটামিন ও মিনারেলস সাহায্য করে তৈরি করতে ম্যাগি পুষ্টি বল। পরিবারের জন্য মজাদার ও পুষ্টিকর কিছু তৈরি করা মাত্র 2 মিনিটের ব্যাপার। ম্যাগি পুষ্টি বল, নেসলে, ভালো রাখতে আছি সাথে। ফ্রম নেসলে। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। গর্বের সাথে জানাচ্ছি আলেশা মার্ট এখন ISO সনদপ্রাপ্ত ই-কমার্স প্ল্যাটফর্ম। দেখেছো আমার ছেলে কি সুন্দর বেনি করে? ভালোবাসার সম্পর্কগুলো শুরু করি নতুন করে, সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। বানান সেন্সোডাইন র‍্যাপিড রিলিফের সঙ্গে 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। গর্বের সাথে জানাচ্ছি আলেশা মার্ট এখন ISO সনদপ্রাপ্ত ই-কমার্স প্ল্যাটফর্ম। এখন মাসের 2টি বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই। সবার সাথে আরো বেশি ফ্রেশ মনে শেয়ার করো ঈদের খুশি। ঈদের খুশি আরো বাড়াতে 7 আপ 2 লিটার এখন মাত্র 100 টাকা। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। ডাবল পুষ্টি নিয়ে সাশ্রয়ী দামে এলো নতুন ডানো গ্রোথ শক্তি। কিনেছেন তো? এখন মাসের 2টি বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাব দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। গিয়ারে থাকো। লাইফ এখন মোবাইলে, স্ট্রিমিং, আপলোডিং, লার্নিং, সারাদিন ব্যস্ত। আবার বাসা সবার মোবাইল অফারও খুঁজতে হয়। আমার যদিও টাইম নষ্ট হয় না, সব বিকাশ অ্যাপে। আর অ্যাপই দেয় প্যাক সাজেশন ও স্পেশাল অফার। আর কেউ দেয় বলেন? এছাড়া রিচার্জ ধামাকাতে পাই স্যারের এয়ারটেলের ইন্টারনেট, মায়ের বাংলা লিংকের মিনিট, বাবার রবির বান্ডেল বা আমার জিপির বেস্ট অফার। নীতি, যে অপারেটরের যে অফারই দরকার, বিকাশ অ্যাপে আছে সব অফার। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, র্যাম্প ওয়াক, স্লিপ ওয়াক, সব কর। ব্যাস বসে থাকিস না। ওয়াকারু, বি রেস্টলেস। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। আসলে আইসিইউতে হস্তান্তর করা সম্ভব হয় না। এর কারণেই কিন্তু আসলে যারা উপসর্গ নিয়ে বরিশাল মেডিকেলে ভর্তি হচ্ছে তাদের মৃত্যুর হার বেশি। সৌমিত্র। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কাউসার। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা যোগ দিচ্ছেন। রানা, হাসপাতালে রোগীর চাপ কেমন? মৃত্যু কিংবা সংক্রমণের সংখ্যা তো কমছেই না রাজশাহী অঞ্চলে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই আপনার?
সৌমিত্র, আমি একটু অন্য প্রসঙ্গ দেখাতে চাই আপনাকে, সেটিও হাসপাতাল সম্পর্কিত। আপনি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে একটি মরদেহ রয়েছে এবং মেডিকেল স্ট্রেচারে মরদেহটি রাখা হয়েছে। সেখানে মরদেহর মাথার দিকে তার স্বজনরা অপেক্ষা করছেন। এই মরদেহটি অন্তত আধা ঘন্টা ধরে এখানে ছিল এবং এখানকার যারা অ্যাম্বুলেন্স চালক ছিলেন তাদের সাথে আসলে তাদের দাম দর ঠিক না হওয়ার কারণে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন স্বজনরা। মূলত তার স্বজনরা যেটি বলছিলেন যে এইখানে যে ভাড়া চাওয়া হচ্ছে সেটি দ্বিগুণেরও বেশি এবং শেষমেশ প্রশাসনের সহায়তায় তারা কিছুটা কমে সেই মরদেহটি নিতে পারছেন। এই যে সমস্যাটি, এটি নিত্যকার সমস্যা। এখানকার একটি সিন্ডিকেট রয়েছেন যারা এখানকার বাইরের অ্যাম্বুলেন্স চালকরা এখানে দাঁড়িয়ে থাকেন, কোনো মরদেহ বের হলে সেটি তারা তাদের ইচ্ছে মতো ভাড়া আদায় করেন। এই অভিযোগটি দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং আমরাও আজকে দেখছিলাম। আর আপনি যে মৃত্যুর কথা বলছিলেন, কোভিড আক্রান্ত হয়ে যে মৃত্যুর হার, সেটি গত কয়েকদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 15 জন করে মারা যাচ্ছেন এবং এই মারা যাওয়া এবং আক্রান্তের হার বৃদ্ধি হওয়া নিয়ে জনস্বাস্থ্যবিদ এবং চিকিৎসকরা যেটি বলছেন, তারা বলছেন যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আসলে কোভিড ছড়িয়ে পড়েছে এবং সেটি ছড়িয়ে পড়ার পরও নির্দিষ্ট পরীক্ষা না হয় সেটি আসলে বেড়ে যাচ্ছে। তাদের যে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশন না করতে পারার কারণেই এই যে সংক্রমণ সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং তাদেরকে যা আইসোলেশন করা যাচ্ছে না কিংবা নমুনা পরীক্ষা খুব কম হচ্ছে, সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে এটি দ্রুত ছড়াচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন যদি এদেরকে আইসোলেশনে রাখা যেত কিংবা তাদের ভ্যাকসিনের আওতায় আনা যেত তাহলে হয়তো সংক্রমণটি কমতো। যেহেতু সেটি নিশ্চিত করা যাচ্ছে না, সে কারণে বাড়ছে। তারা বলছেন যে লকডাউনটি চলছে সেখানেও সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা মাস্ক পরার মতো অভ্যাসগুলো এখনও গ্রাম পর্যায়ে রপ্ত করা যায়নি, সে কারণেই প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 50-এর অধিক রুগী ভর্তি হয়েছে। গত এক সপ্তাহ ধরেই গড়ে 50 জনের অধিক রুগী ভর্তি হচ্ছেন এবং এখানে গেল 24 ঘন্টায় 268 জন আক্রান্ত হয়েছেন। রাজশাহী বিভাগে একদিনে আক্রান্ত হয়েছেন 1000 জন। অর্থাৎ সব মিলিয়ে যদি লকডাউন কার্যকরী করা না যায় কিংবা ভ্যাকসিনেশনের আওতায় না নিয়ে আসা যায়, এই শনাক্তের হার কিংবা মৃত্যুর হার সেটি কোনোভাবেই রোধ করা যাবে না। সৌমিত্র, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে রানা। সরকারি হাসপাতালে করোনা রোগীর সাথে সহকারী থাকায় ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সাহায্যকারীর হাসপাতাল ও বাইরে অবাধ চলাফেরায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে জনবল সংকটের এই সময়ে সব রোগীর জন্য আলাদা ব্যবস্থা করা কঠিন, তবে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে বলেই মনে করেন তারা। সময়ের সাথে সাথে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে বলেও মনে করেন। 3 জনের খাবার নিয়ে এসেছি। আমরা দেখুন আমার 3টা রোগী এখানে ভর্তি, পরিবার 3 জন লোক এখানে ভর্তি। আমরা বন্যায় এখন আমরা বাইরে আমার মার সেবা করতেছি, ভাইয়ের সেবা করতেছি। কোনো প্রয়োজন হলো আপনার ডাক দিলে আজ তো মানে রাজি হয় না। আমি একা দেখাশোনা করতেছি। হ্যাঁ, এখন আর এগুলো দিয়ে আমি রেডি বাসার থেকে আরো বার আসবো। আমরা যদি ইভেন ভলান্টিয়ার নিতাম এই করোনাকালীন সময়ে প্রত্যেক হাসপাতালের জন্য যারা এই কাজটা করতো, তাহলে আর বাইরে যেতে হতো না। একজন রোগীর পাশে অ্যাটেন্ডেন্স থাকবে, এটা তো হয় না। আপনি যদি আইডিয়াল কথা বলেন, এটা তো সম্ভবই না। অন্য সময় সম্ভব হলেও একটা প্যান্ডেমিক ইনফেকশনের জন্য তো কখনোই সম্ভব নয়। তো সেটা তো হচ্ছে আমাদের এখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এগুলো ব্যবহার না করে ওনারা যেসব স্থানগুলোতে থাকতেছেন, এটা তো রিস্কি। ভারত থেকে এলো অক্সিজেন এক্সপ্রেস। প্রথম চালানে 10টি রেল ওয়াগনে আছে 200 টন তরল অক্সিজেন। খালাস হয় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে। সেন্ট্রাল স্টোরে রাখার পর তা পাঠানো হবে দেশের বিভিন্ন হাসপাতালে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছে। শনিবার রাত 10টায় পেট্রাপোল হয়ে বেনাপোল আসে ট্রেনটি। এরপর রাতভর যাত্রা শেষে সকাল 11:15টায় পৌঁছায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে। এরপর শুরু হয় খালাস কার্যক্রম। সিরাজগঞ্জের সিভিল সার্জন জানান, ঢাকায় সেন্ট্রাল স্টোরে রাখার পর তা পাঠানো হবে বিভিন্ন হাসপাতালে। প্রতি সপ্তাহে 2টি করে তরল অক্সিজেনবাহী ট্রেন ভারত থেকে দেশে আসবে বলেও জানায় আমদানিকারক প্রতিষ্ঠান। ব্রিজ পার হতে পারবে কিনা এই 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 যে ওজন সীমাটা এবং স্পিডের বিষয়টা, এটা যদি অ্যালাউ করে, আমি আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, যদি সম্ভব অ্যালাউড হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে কিছু সময় বেঁচে যাবে আমাদের। এখন যেহেতু নতুন, তো আমরা আসলে ফিজিবলি স্টাডি করছি যে এই জায়গায় প্রথম স্যাররা আছেন, আমরা কতটুকু সামনে কোথায় গেলে আরেকটু ভালো হবে।
হারারেতে সিরিজ নির্ধারণী শেষ টি-20তে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। 5 উইকেটে 193 রান করেছে স্বাগতিকরা। ঝোড়ো গতির উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়ে তুলে 63 রান। পাওয়ার প্লেতে 3.5 বছর পর দলটির হাফ সেঞ্চুরি। 27 রান করে মারুমাইকে ফিরিয়ে বেকটু সাইফুদ্দিনের 54 রান করা মাধবের শিকার হন সাকিবের। আর রেগিস চাকাফা করেন 48 রান। শেষ দিকে বায়ান বার্ল করেন 15 বলে 31 রান। বাংলাদেশের একাদশে শেখ মেহেদীর জায়গায় লেখা স্পিনার নাসুম আহমেদ খেলতে নামা স্পিনার নাসুম আহমেদ 3 ওভারে 37 রান দেন। হারারে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, আরও একটি বড় স্কোর জিম্বাবুয়ের। পেসারদের বল কেমন দেখলেন, আর এই স্কোর কি অনেক কঠিন হবে সাকিবদের জন্য? হ্যাঁ, অবশ্যই খুব কঠিন একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আপনি দেখেন উইকেট হিসেবে কিন্তু রানটা যে খুবই বেশি হয়ে গেছে তেমন নয়। জিম্বাবুয়ে যেভাবে শুরু করেছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে 220-30 রান হয়তো টার্গেট হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ সেকেন্ড ফেজে খুব ভালো কামব্যাক করেছে। তবে উইকেটটা কিন্তু খুব ভালো, এই রান করা অসম্ভব নয়। বাংলাদেশ যদি সিনিয়র ক্রিকেটাররা বিশেষ করে সাকিব মাহমুদুল্লাহ এবং টপ অর্ডার থেকে যদি ভালো শুরু এনে দিতে পারে, যেহেতু বাংলাদেশের ট্যালেন্টটা অনেক লম্বা, তাহলে কিন্তু এই চেস তারা করা সম্ভব। তবে বাংলাদেশ থ্রু আউট দ্য সিরিজে আসলে টপ অর্ডার এবং মিডল অর্ডারের আর্লি মিডল অর্ডারের রান পায়নি। দু একটা ম্যাচে শুধু ব্যতিক্রম হয়েছে, কিন্তু এই কাজটা যদি করতে পারে তাহলে অবশ্যই এই ম্যাচে জয় সম্ভব। তবে আজকে যে জিম্বাবুয়ের এত বড় স্কোর জন্য বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংকে দায়ী করতে হবে। আপনি দেখেন বাংলাদেশ মাহমুদুল্লাহ 6 জন বোলারকে ব্যবহার করেছে, তার মধ্যে 3 জন বোলারের ইকোনমি রেট 12-র উপরে, অর্থাৎ প্রতি ওভারে 12 রানের বেশি দিয়েছেন তারা। এক্সেপ্ট সাকিব আল হাসান ভালো বোলিং করেছেন, সেই সাথে শরীফুল ভালো বোলিং করেছেন এবং সৌম্য সরকার আনএক্সপেক্টেডলি, মানে তিনি তো রেগুলার বলার নয়, তারপরেও সৌম্যর কারণে আসলে কামব্যাক করতে পেরেছে বাংলাদেশ। তো বাজে বোলিং এর খেসারত, তবে এটা এখনো রিকভার করার সুযোগ আছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে দেখা যাক, অসম্ভব কোনো কিছু নয়। তবে খুবই চ্যালেঞ্জিং। আপনি যদি ইকুয়েশনে দেখেন, আমার মনে হয় 70% জিম্বাবুয়ের জয় সম্ভাবনা বেশি। চ্যালেঞ্জিং, তবু তো সামর্থ্য আছে বাংলাদেশের। দেখা যাক মিডল অর্ডার টপ অর্ডার কতখানি সামর্থ্যের প্রমাণ দিতে পারে। আপনাকে ধন্যবাদ হাসিন। অনলাইনে গৃহকর্মী সরবরাহের আড়ালে বাসাবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করা একটি চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী থেকে এমন চক্রের এক সদস্যকে আটক করা হয়। ডিবি ব্রিফিংয়ে জানায়, অনলাইনে গৃহকর্মী নিয়োগ দিয়ে প্রায়ই এমন নগদ অর্থ লুট করত চক্রটি। চলতি মাসের 19 তারিখ রামপুরার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয় নূপুর আক্তার নামের নারী। 23 জুলাই রাতে স্বর্ণালংকার, নগদ টাকা সহ বাসা থেকে পালিয়ে যায় নূপুর। গৃহকর্মী দিয়ে প্রতারণা ও চুরি চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা। গৃহকর্মীদের সাপ্লাই দিয়ে থাকে বাসা কাজ করার জন্য, এবং সেখান থেকে ঘটনা পরপরই মানে তারা দ্রুত একটি ঘটনা এরকম তৈরি করে এখান থেকে চম্পট দেয়। ইতিপূর্বে আরও কিছু ঘটনা করেছে, আমরা সেটা আমাদের ডাটাবেস সার্চ দিয়ে আমরা বের করার চেষ্টা করছি। 2-1 দিনের মধ্যে শুরু হবে পোস্তার লবণ লাগানো চামড়ার কেনাবেচা। আড়তদারদের এখন অপেক্ষা ট্যানারি মালিকদের জন্য। তবে সরকার নির্ধারিত দামে চামড়া কেনার অনিশ্চয়তা কাটেনি, যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে সব পক্ষের সাথে আলোচনা করেই দাম নির্ধারণ করা হয়েছে। ট্যানারি মালিকরা নির্ধারিত দামে চামড়া নেবেন বলে আশা তাদের। চামড়া শিল্পকে লকডাউনের আওতামুক্ত রাখায় চলতি সপ্তাহ থেকে এই সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। 15 দিনের জন্য লকডাউনটা থাকে, মার্কেটটা আবার ফাউল করে কিনা, ট্রেনারি মালিকরা আবার একটা চান্স দেয় কিনা। ওরা আসলে আমরা বুঝতে পারবো যে কীরকম দাম দিচ্ছে না দিচ্ছে। 600, 650, 700 টাকা চামড়া খরিদারি করছি, এখানে 250 টাকা 300 টাকা খরচা আছে। 275 টাকা এখানে চামড়ার সাথে রয়ের সাথে অ্যাড হবে। সেই ক্ষেত্রে প্রত্যেক আড়তেরই 100-150 টাকা লভ্যাংশের প্রয়োজন আছে। আশা করি এই মন্ত্রী মহোদয় বেঁধে দেওয়া দামেই বেচা কেনা হবে। 4 দিন পরেই তারা আসা শুরু করবে, যেহেতু আমাদেরকে এই লকডাউনে বাইরে রাখা হয়। এই মূল্যের যদি কেউ ব্যত্যয় ঘটান, কোনো প্রতিষ্ঠান যদি কোনো আড়তদার আমাদের কাছে অভিযোগ করেন, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। খোকাবাবু, রাজা কিংবা লালবাবু, পাবনায় বিভিন্ন খামারে পালন করা এই সব বাহারি নামের বিশাল আকৃতির গরুর কোনোটি এবার বিক্রি হয়নি। এই অবস্থায় খামারিদের মাথায় হাত। ভেবেছিলেন গরু বিক্রির টাকায় শোধ করবেন ধার দেনা, যা এখন গলার কাটা, কেড়ে নিয়েছে স্বস্তির ঘুম। সরকারি সহায়তার আশায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত খামারিরা। এবছর পাবনায় 2,35,000 কোরবানির পশু প্রস্তুত ছিল, তবে বিক্রি হয়নি অর্ধেক। খোকাবাবু খাওয়ানোর মতন কোনো অবস্থান আমার আর নেই। এবার যে একটা ঈদ গেল, ঈদের আমার
বাচ্চা ফাহা দেখো আমি একটা গেঞ্জিও কিনে দিই নাই। বুঝতে পারতেছি না যে এই গরুগুলা নিয়ে কি করব। আসলে সারা বছর এই গরুগুলো লালন পালন করছি, আমার অনেক টাকা খরচ হয়েছে। এখন যদি গরুগুলা বিক্রি না করতে পারি তাহলে আমরা অনেক টাকা লোকসান হবে। এই ধরনের গরু বাজার ভালো ছিল এবং খামারিরা মোটামুটি দাম ভালো পেয়েছে। যে সমস্ত গরু প্রতি বছরের মতো যেগুলো কুরবানি হয়ে বেঁচে যায় জেলার চাহিদা মেটানোর পরে, সেগুলো সারা বছর যেহেতু মাংসের চাহিদা থাকে, এগুলো বাজারে আমাদের মাংসের জন্য বিক্রি হয়। দেশ জুড়ে লকডাউনের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত 13 জুলাই জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রকোপে দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে ইন্দোনেশিয়া। শনিবার দেশটিতে মারা গেছেন 1400-র বেশি মানুষ, শনাক্ত 45,500-এর মতো সংক্রমণ। করোনার নতুনই হটস্পটে স্বাস্থ্যসেবা এবং অক্সিজেনের সংকট তীব্র। এদিন হাজারের উপর মৃত্যু লিপিবদ্ধ হয় ব্রাজিলে। আরও 38,000 মানুষের শরীরে মেলে করোনা ভাইরাস। শনিবারই রাশিয়ায় 800, ভারতে 542 এবং দক্ষিণ আফ্রিকায় 413 জনের মৃত্যু হয়েছে করোনার প্রকোপে। মৃত্যুহার নাগালে থাকলেও যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে ভাইরাসটির বিস্তার। করোনায় বিশ্বজুড়ে মোট প্রাণহানি 41,67,000-এর ওপর। এখন পর্যন্ত শনাক্ত 19,44,00,000-এর মতো সংক্রমণ। করোনা ভাইরাস মোকাবেলায় দেয়া লকডাউন এবং ভ্যাকসিন গ্রিন পাসের বিরুদ্ধে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার জোরালো আন্দোলন হয় অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স ও ব্রিটেনে। ম্যাক্রো সরকারের নতুন স্বাস্থ্য নীতিমালার বিরুদ্ধে রাস্তায় নামে 1,60,000-এর বেশি মানুষ। একই ইস্যুতে সরগরম ছিল ইতালিও। বেশ কিছু শহরে বিক্ষোভকারীদের ঠেকাতে তৎপর ছিলেন নিরাপত্তা সদস্যরা। এদিন কঠোর করোনা শিষ্টাচারের বিরুদ্ধে উত্তাল ছিল ব্রিটেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কড়াকড়ির কারণে আর্থিক সংকটে তারা। তালেবানকে সাথে নিয়ে নতুন সরকার গঠন না করা পর্যন্ত শান্তি ফিরবে না আফগানিস্তানে। গুরুত্বপূর্ণ শহরগুলোয় চলতেই থাকবে আগ্রাসন। কাতারে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তালেবান মুখপাত্র। বলেন, তারা ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে সুযোগ পাবেন নারীরা। শর্ত সাপেক্ষে স্কুলে যাওয়ার পাশাপাশি যোগ দিতে পারবেন রাজনীতিতেও। আমরা কখনোই একচেটিয়া ক্ষমতা ধরে রাখায় বিশ্বাসী না। আফগানিস্তানে আগে কোনো সরকারই এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে সফল হতে পারেনি। তবুও বর্তমান প্রশাসন কোনো মীমাংসার পথে হাঁটতে চায় না। তারা চায় আমাদের আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করতে। তাদের এই অগ্রহণযোগ্য আচরণ আমরা কখনোই মেনে নেব। যেসব জেলায় সরকার পরাজিত হয়েছে সেখানকার সেনাবাহিনীরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তারা জনগণের সামনে কথা বলেছে। তারা আর যুদ্ধ করতে চায় না। এমনকি আফগানিস্তানের কোনো বাসিন্দাই চায় না বছরের পর বছর গৃহযুদ্ধ চলুক। আমাদেরও একই চাওয়া, কিন্তু সরকার শুধু বৈঠকই করে গেছে, কোনো সমাধানে আসতে পারেনি। সবার মুখে শ্বেত শুভ্র দাড়ি, পরনের পোশাকও একরকম। তবে সবচেয়ে বড় মিল সবার চেহারায় প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের মতো। করোনা পরিস্থিতিতে 1 বছর বিরতি দিয়ে আবারও আয়োজিত হলো হেমিংওয়ে লুক অ্যালাইক প্রতিযোগিতা। শনিবার অভিন্ন সাজ পোশাকে ফ্লোরিডার কি ওয়েস্টে হাজির হন 137 প্রতিযোগী। প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় প্রতীকী ষাঁড় দৌড়। 6 দিনের নানা আয়োজন শেষে স্থানীয় সময় রোববার ঘোষণা করা হবে বিজয়ীর নাম। অলিম্পিক ফুটবলের খবর, জয় পেয়েছে আর্জেন্টিনা, তবে ড্রয়ের হতাশায় পড়তে হলো ব্রাজিলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাজে শুরু করেছিল আর্জেন্টিনা, তবে সি গ্রুপে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইল 2008 সালের স্বর্ণজয়ীদের। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনা লড়বে স্পেনের বিপক্ষে। এদিকে হোঁচট খেয়েছে ব্রাজিল। আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। প্রথম ম্যাচে জার্মানিকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দ্বিতীয় স্থান ব্রাজিল ও আইভরি কোস্টেরই। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ওলে গানার সুলশার।
নতুন চুক্তি অনুযায়ী 2024 সালের জুন পর্যন্ত রেড ডেভিলদের কোচের দায়িত্বে থাকবেন তিনি। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সুযোগ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ক্লাব ওয়েবসাইটে। এর আগে 2018 সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন তিনি। 2019 সালে নতুন করে 3 বছরের চুক্তি করা হয় সুলশারের সঙ্গে। তার অধীনে 2 নম্বরে থেকে সবশেষ লিগ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি ইউরোপা লিগে হয় রানার্স আপ। গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মন গড়া সংগঠনকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা জানান। বলেন, দল ক্ষমতায় থাকলে বসন্তের কোকিলরা এ ধরনের চেষ্টায় লিপ্ত হয়। তিনি আরও জানান, দলীয় সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলের মধ্যে কারো প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এ ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, কোনো বিতর্কিত ব্যক্তির দলে অনুপ্রবেশ ঘটলে বা কারো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে দলের গঠনতন্ত্র অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারে। দল ক্ষমতায় থাকলে নানান সুবিধাভোগী শ্রেণী এবং বসন্তের উকিলরা এ ধরনের চেষ্টায় যুক্ত হয় নানান আগোছা প্রগাছা। আমরা স্পষ্ট করে বলতে চাই, গঠনতন্ত্রের স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মন গড়া বা হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার বা সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে এক বিবৃতিতে তিনি একথা জানান। বলেন, করোনায় নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, লকডাউনের জন্য মানুষজন কাজে বের হতে পারছে না, যার কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি পাচ্ছে। করোনার এই দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্যের হার আরও বৃদ্ধির আশঙ্কাও করেন তিনি। যথাযথ তালিকা তৈরি করে দরিদ্রদের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার জন্য সরকারের কাছে দাবি জানান জি.এম. কাদের। করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে। নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দারিদ্র্য হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নমুনা পরীক্ষায় আজ উপচে পড়া ভিড় ছিল। সদর হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করাতে নির্ধারিত সময় সকাল 9টার অনেক আগে থেকেই দেখা যায় লম্বা লাইন। ছিল না স্বাস্থ্যবিধির বালাই। দীর্ঘ সময় অপেক্ষা করে নমুনা দিতে পারেননি বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দালাল চক্র সিরিয়াল পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টেস্ট করতে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। 7:30 দিকে সিরাপ পাইছি, 200 টাকা দেন, তাহলে আজকে টেস্ট করে দেবো, তাহলে পারবেন না। আমাদেরকে কি নিবে? তাদের স্টাফের লোকে শেষ হয় না, ঠিক আছে? আমরা যে এই জায়গায় দাঁড়ায় আছি 5টা থেকে ওই 5টা পর্যন্ত এই জায়গায় আছে। লোক বেড়ে যাওয়াতে আমরা একটু হিমশিম পাচ্ছি। আজকে যে বিশৃঙ্খল অবস্থা দেখলাম আমি নিজের চোখে দাঁড়িয়ে প্রায় 10-15 মিনিট। অনিয়ন্ত্রিতভাবে কেউ টাকা পয়সা নিচ্ছে কিনা সেটা অনেক খোঁজ নেব, যাতে ধরনের ঘটনা না ঘটে। লকডাউনের পরও পার্বত্য অঞ্চলে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় খাগড়াছড়িতে 84 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরেই রয়েছেন 57 জন। শনাক্তের হার 51.22%। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি মাসে 2850 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ 852 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 53 জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন। এদিকে সংক্রমণ রোধে নিবন্ধনকারীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। রাঙ্গামাটিতে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 58 জন। শনাক্তের হার 16.24%। সদর উপজেলার পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বাড়ছে রোগীর হার। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। জেলায় এ পর্যন্ত করোনা টিকা প্রথম ডোজ নিয়েছেন 40,958 জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন 18,881 জন। মফস্বলের সাদামাটা জীবন থেকে সরাসরি রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদ, এমনই নাটকীয় পরিবর্তন আসছে পেরুর হবু প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জীবনে। আগামী বুধবার শপথের পর প্রাসাদে উঠবেন এই দম্পতি। কিন্তু এখনও ক্ষেত খামার সামলানো আর গরু চড়ানোয় ব্যস্ত ফার্স্ট লেডি। চকচকে প্রাসাদে গিয়েও মফস্বলের জীবন ভুলতে চান না তিনি। আমরা খুবই সাধারণ মানুষ। প্রাসাদে না কোথায় থাকছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা তো আর রাজা নই যে প্রাসাদ উপভোগ করতে হবে। তাছাড়া সরকারি দায়িত্ব চিরস্থায়ী কিছু নয়, কিছুদিন পরই তো সেখান থেকে চলে আসতে হবে।
তাই এই ঠিকানার কথাই সবসময় মাথায় রাখবো। যাদের প্রয়োজন বেশি, বিশেষ করে দরিদ্রদের জন্যই আমরা কাজ করতে চাই। আগে কোনো প্রেসিডেন্ট যা করতে পারেননি, দরিদ্রদের জন্য তেমন কিছু করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনা মহামারীকালে নানা সংকটে থাকা কিউবায় ৮৮ টন মানবিক সহায়তা পাঠালো রাশিয়া। শনিবার হাভানায় পৌঁছায় মস্কোর পাঠানো খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জাম। সামরিক দুটি কার্গো বিমানে পাঠানো হয় এসব ত্রাণ সামগ্রী। এর আগে বৃহস্পতিবার হাভানায় সহায়তা সামগ্রী পাঠায় মেক্সিকো। মার্কিন নিষেধাজ্ঞা জোরালো করার পর কিউবার পাশে এগিয়ে এসেছে মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে নানা ধরনের সংকট লেগেই থাকে কিউবার অর্থনীতিতে। মহামারীকালে এই সংকট চরমে পৌঁছায়। খাদ্য সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ এনে চলতি মাসে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ হয় দেশটিতে। অবশ্য হাভানার অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ষড়যন্ত্রমূলক এই বিক্ষোভ। করোনার কারণে মাঝে 1 বছর বিরতি দিয়ে আবারও জড়ো হলেন যুক্তরাষ্ট্রের বেলুন প্রেমীরা। শনিবার নানা আকৃতির রং বেরঙের শতাধিক বেলুন নিয়ে আকাশে ওড়েন তারা। রেডিংটনের সোলবার্গ বিমানবন্দরে দিনভর চলে এই আয়োজন। ওড়ানো হয় ঢাউস আকৃতির নানান বেলুন। স্বাভাবিক হতেয়া বেলুনের পাশাপাশি দেখা যায় বিশেষ আকৃতির অনেক বেলুনও। নানা রঙের এসব বেলুনে চড়ে আকাশে ভেসে বেড়ানোর স্বাদ মেটান পর্যটকরা। অলিম্পিকে আবারও হতাশা উপহার দিলেন শুটার আব্দুল্লাহ এল বাকি। মাত্র 619.8 স্কোর করে এবার বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকে বাছাই পর্ব থেকে। 47 জনের মধ্যে হয়েছেন 41তম। টোকিওর আলাস্কা শুটিং রেঞ্জে প্রথম সিরিজে 10 শটে তোলেন 102.8 স্কোর। 10.33 গড় স্কোরে বাছাই পর্ব শেষ করেন কমনওয়েলথ গেমসে 2 বারের রৌপ্যজয়ী এই শুটার। সব মিলে 619.8 স্কোর করে হয়েছেন 41তম। সবশেষ রিও অলিম্পিকের চেয়েও বাজে পারফরমেন্স করেছেন টোকিও অলিম্পিকে। সেবার 621.2 স্কোর করে হয়েছিলেন 25তম। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। হাঁটুর চোটের পরে উইন্ডিজ সিরিজে অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন তিনি। লম্বা সময়ের জন্য অস্ত্রোপচার করা হবে তার ডান হাঁটুতে, তাই বাংলাদেশ সিরিজের পাশাপাশি মিস করতে পারেন আগামী টি-20 বিশ্বকাপও। তবে দলের মেডিকেল স্টাফদের আশাবাদ বিশ্বকাপের আগেই ফিটে উঠবেন ফিঞ্চ। চলতি উইন্ডিজ সফরের শুরুর দিকে ইনজুরিতে পড়েন তিনি। চোট সামলে টি-20 সিরিজ খেললেও সম্ভব হয়নি ওয়ানডে সিরিজ খেলা। তার পরিবর্তে বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দিতে পারেন ম্যাথু ওয়েড। টি-20 সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে অজি দল। একের পর এক দেশে নজিরবিহীন ভারী বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। 3 দিনের ব্যবধানে বৃষ্টিপাতের সব রেকর্ড ভেঙেছে দুই প্রতিবেশী দেশ চীন ও ভারত। এখনও পানিবন্দী লাখো মানুষ। চলতি মাসেই রেকর্ড বৃষ্টি দেখে জার্মানিও। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দুর্যোগের এই ঘনঘটা। বৈশ্বিক উষ্ণতার সাম্প্রতিক প্রমাণ, প্রলয়ঙ্কারী বন্যা ও বৃষ্টিপাত। যখনই বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়বে, পৃথিবীর জলভাগেও বাড়তে থাকবে উষ্ণতা। অন্যান্য সময়ের তুলনায় পানি বেশি বাষ্পীভূত হবে, সম্ভাবনা বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে জীবনযাত্রায় পরিবর্তন আনবো সেটা আমাদেরই ভাবতে হবে। কি করলে প্রকৃতি শান্ত থাকবে, শিখতে হবে সেই কলা কৌশল। ভুলে গেলে চলবে না, বিশ্বজুড়ে চলমান দুর্যোগ আরও সাংঘাতিক রূপ নেবে। চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ যেন নিচু এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। বৃষ্টি হলে কিংবা জোয়ার এলেই ডুবছে বাসাবাড়ি। বছরের পর বছর এমন ভোগান্তিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ তাদের। এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 5.5 কোটি টাকার চলমান প্রকল্পের কাজ 52% শেষ। তবে প্রকল্পের মেয়াদ এবং অর্থ বরাদ্দ আরও বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সিডিএ। আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, আপনার দোকানের ভিতরে অনেক পানি থাকে, মাল সামান নষ্ট হয়ে যায়। 2-3 মাস ভালো, 3-4 মাস এর আর 5-6 মাস মানে এরকম পানি কষ্ট হইতেছি। আমাদের পানির জন্য কাস্টমার আসতে আসে না, অনেক কিছু আসতে আসে না। 5-6 বছর ধরে পানি উঠতে আছে, পানি ভেঙে যাইতে আছে। নালাগুলো তেমন পরিষ্কার নাই তো, না কারণে পানিটা বেশিরভাগ বাসায় উঠতেছে। রাত্রে একবার আসে 12টা 2টার দিকে, যায় 3টের দিকে, ঘুম নাই, আরাম নাই। খাল আগে অনেক গভীর খাল ছিল,
এখন খাল বড় রেখে মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, কাজ করছে, কিন্তু কাজের বেলা কিছু হচ্ছে না। এই মহেশখাল এটা উন্নয়ন করতে হবে এবং পাশাপাশি স্লুইস গেটটা অতি দ্রুত আসলে যদি কাজটা সমাপ্ত হয় তাহলে আমরা জনগণের একটু পানির থেকে আমরা মোটামুটি কষ্টটা একটু লাভ। চট্টগ্রামে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি বেসরকারি সব হাসপাতালের চাপ বেড়েছে। যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান তিনি। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন জানান, জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট হিসেবে অলি ক্রিসেন্ট হাসপাতাল ব্যবহৃত হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি করা হচ্ছে। চট্টগ্রামে গরু বোঝাই ট্রাক ডাকাতি করতে না পেরে চালককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে র্যাব। সাফারের দেওগা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন বাচা ও তুহিন নামে এই দুজনকে গ্রেফতার করা হয়। র্যাব কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুজনকেই সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র্যাব। গত 16 জুলাই নোয়াখালী থেকে গরু নিয়ে চট্টগ্রামে আসার পথে ফৌজদারহাট লিংক রোডে ডাকাতদের গুলিতে খুন হন ট্রাক চালক আব্দুর রহমান। যশোরের রাজারহাটে ঈদের পর প্রথম চামড়ার হাট জমেনি। প্রভাব ফেলে বৃষ্টি আর লকডাউন। এতে চামড়ার যোগানো ব্যবসায়ীদের আনাগোনাও ছিল অনেক কম। দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ী আর ব্যাপারীদের দাবি ভিন্ন। বিপর্যয় আখ্যা বিপণন কর্মকর্তার। আগামী হাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের। গরুর চামড়া নিয়ে আসছি, 250 ছাগল। আর ছাগলের দাম তো কম, গরুর দামও কম। কিনেছি 500 টাকা, 600 টাকা, বাজারে এসে দাম হচ্ছে 400 টাকা, 300 টাকা। চামড়া যে আসার কথা হাটে, তার 4 ভাগের 1 ভাগ চামড়া কিন্তু হাটে এসেছে, আর বাদ বাকি মাল কোন জায়গায় যাচ্ছে কি না যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, এটা আমরা নিজেরাও বলতে পারতেছি না। এই চামড়া এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মসজিদ মাদ্রাসায়ও নিতে চায় না। 700-র ভিতরে আমরা কিনতে পারছি। এই হাটে আমরা সেই মাল এসে দেখতেছি যে আপনার 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। আমরাও লাভ করতে পারছি না। আর পুরনো টাকা পয়সা ট্যানারিদের কাছে পাবো, তারা তো টাকা দিচ্ছেই না। তাদেরকে চামড়া পরিবহনের ক্ষেত্রে চামড়া বহনকারী গাড়িতে কিন্তু আমরা জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বিত একটি লোগো ব্যবহার করার জন্য হাট কমিটিকে দিয়েছি। রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পেছনের একটি গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কয়েকটি গাড়ি পুড়ে গেছে। সকাল 11টার দিকে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনও। স্থানীয়রা জানান, হঠাৎ করেই গ্যারেজে থাকা একটি গাড়িতে আগুন দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যে আরও 2টি গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ধারণা করা হচ্ছে যে এখানে 7-8টা গ্যারেজ আছে, এই গ্যারেজের যে কোনো একটা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা প্রাইমারি যে অনুসন্ধান করেছি তাতে বোঝা যাচ্ছে যে ওয়ার্কশপ থেকে এই আগুনের সূত্রপাত, কোনো নাশকতার কোনো সুযোগ নেই। রাশিয়ার আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে গিয়ে কসরত দেখালো ভারতের বৈমানিকরা। মস্কোর অদূরে ম্যাক্স এয়ার শোতে অংশ নেয় সারাং নামের ভারতীয় দল। সারাং শব্দটির বাংলা অর্থ ময়ূর। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তুলনামূলক হালকা হেলিকপ্টার ধ্রুব প্রদর্শন করে ভারতের প্রতিনিধি দল। 6 দিন ধরে সামরিক ও যাত্রীবাহী বিমানের বিশাল প্রদর্শনী চলছে রাশিয়ায়। নজরকাড়া আয়োজন শেষ হবে রোববার। মনোমুগ্ধকর আয়োজন উপহার দিতে অনেক পরিশ্রম অনুশীলন করেছি আমরা। দর্শকদের উচ্ছ্বাসী বলে দেয় প্রদর্শনী সুন্দর হয়েছে। মহড়ায় ছিল ওজনে হালকা ধ্রুব হেলিকপ্টার, যা হিন্দুস্তান অ্যারোনটিক্সের নিজস্ব। সুযোগ পেলে ভবিষ্যতে আরও নজর করা কসরত দেখাতে চাই। তালেবানের আগ্রাসন রুখতে 34টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করল আফগানিস্তান সরকার। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। গেল 2 মাস ধরে এই সশস্ত্র সংগঠনটির দৌরাত্ম্য ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। তবুও আফগানিস্তানের 1/3 এলাকা দখলে নিয়েছে তালেবান। বর্তমানে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া তারা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাত্রিকালীন কারফিউর মাধ্যমে কিছুটা স্থবির করা যাবে তালেবান সদস্যদের চলাচল। লড়াই সংঘাতের মধ্যেই প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন হাজার হাজার মানুষ।
ওয়াশিংটনের প্রতিশ্রুতি সেনা প্রত্যাহার করলেও আফগানিস্তানকে সহযোগিতা করতে বরাবরই প্রস্তুত যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তা জোরালো করেছে সরকার। কোথাও কোথাও তালেবানের আগ্রাসন ঠেকানো যাচ্ছে। আমার মতে সংগঠনটির শক্তিমত্তা কমানো হবে প্রথম কাজ। এরপরই পুনর্দখল করা এলাকাগুলো তালেবানের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা সম্ভব। আফগান নিরাপত্তা বাহিনীর সেই সক্ষমতা রয়েছে, নতুবা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র তো রয়েছেই। প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর অভিশংসনের দাবিতে উত্তাল ব্রাজিল। শনিবার রাজধানী ছাড়াও দেশটির বিভিন্ন শহরে হয় বিক্ষোভ সহিংসতা। আন্দোলনকারীদের অভিযোগ, মহামারী মোকাবেলায় ব্যর্থ সরকার বরাবরই করোনাকে খাটো করে রেখেছে। খোদ প্রেসিডেন্ট মানেননি স্বাস্থ্যবিধি মানা। এছাড়া ভ্যাকসিন সংকট এবং টিকাদান কর্মসূচির ধীর গতিতেও বিরক্ত ব্রাজিলীয়রা। এই পরিস্থিতিতে ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা চলছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। অভিযোগ, টিকা কিনতে তিনি জনগণের অর্থ নয়-ছয় করেছেন। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্রদের জন্য জরুরি সহায়তার দাবিও তোলেন বিক্ষোভকারীরা। লাতিন দেশটিতে করোনার প্রকোপে মারা গেছেন 5.5 লাখের মতো মানুষ, শনাক্ত 2 কোটির কাছাকাছি। অলিম্পিকের এবারের আসরে তার হাত ধরেই প্রথম পদক পেয়েছে ভারত। রৌপ্যজয়ী ভারোত্তোলক মীরাবাই চানুকে তাই 1 কোটি রুপি আর্থিক পুরস্কার দিচ্ছে মণিপুর রাজ্য সরকার। শনিবার পদক জয়ের পরপরই ভিডিও কলে মীরাবাইকে এই সুসংবাদ দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। পাশাপাশি তাকে সম্মানজনক চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে রাজ্য সরকার। টোকিও অলিম্পিকের প্রথম দিনে ভারোত্তোলনের 49 কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জেতেন মীরাবাই চানু। এমন সাফল্যের পর তাকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রিকেটার সচিন তেন্ডুলকর সহ দেশটির বিভিন্ন তারকা। টোকিও অলিম্পিকের হকি ইভেন্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্পেন আর্জেন্টিনার ম্যাচে। প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড়কে হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করেছে আর্জেন্টিনার এক খেলোয়াড়। খেলা চলাকালীন সময়ে পেশিতে টান লাগার কারণে মাটিতে শুয়েছিলেন স্পেনের দাভিদ আলেগ্রে। এই সময় আর্জেন্টিনার হকি খেলোয়াড় লুকাস রসি ছুটে এসে মাটিতে শুয়ে থাকা আলেগ্রের মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করেন। সাথে সাথে স্প্যানিশ খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে গলা ধরে রসিকে সরিয়ে দেন। অবস্থার অবনতি হলে আম্পায়ার ম্যাচটি শেষ করে দিতে বাধ্য হন, যার ফলে 1-1 ড্র মেনেই মাঠ ছাড়ে 2 দল। এই ছিল এখনকার মতো সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।